আঙ্কেল, সিনথিয়া, জেসমিন, কেমন আছো তোমরা? এসো এসো, ভিতরে এসো। আদিবা ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে, তবে আদিকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে। সবাই ঘরে ঢুকতেই লোকটা বললেন, আসলে বৌমার সাথে তো ভালো করে পরিচয় হয়নি, তো এত ঝামেলা করে বিয়ে করলে কথা বলার সুযোগই পেলাম না, তাই দেখা করতে এসেছি। খুব ভালো করেছো। আম, আমি এমনিতেও ওকে নিয়ে বাসায় যেতাম। তা তো অবশ্যই যাবে, তাই বলে আমরা যাব না? জেসমিন, বৌমার গয়নাগুলো দাও তো। লোকটি বলতেই একটা মেয়ে কয়েকটা গয়নার বক্স আদিবার দিকে এগিয়ে দিল। সাথে সাথে আদি বলে উঠল, আরে আঙ্কেল, এসবের কি দরকার ছিল? তোমরা দেখা করতে এসেছো, এটাই তো অনেক। তা বললে হয় নাকি? আমার একমাত্র ছেলের বউ, আমার দায়িত্ব আছে না? বৌমা, একটু এদিকে এসো। লোকটি বলতেই আদি বলল, আদিবা, ইনি আঙ্কেল যার কথা তোকে বলেছিলাম। আর সিনথিয়া, জেসমিন আমার। হুম। বাকি কথা শেষ করার আগেই আদিবা বলে উঠল, বোন তাই তো? আদি হেসে জবাব দিল। আদিবা ওদের হাই হ্যালো কিছু না বলে হনহন করে উপরে যেতে যেতে বলল, একটু উপরে আসুন তো। আদিবার আচরণে আদি বিব্রত হলো। সে বেশ অবাক হয়েই আদিবার কাছে গেল। এসবের মানে কি আদিবা? প্রশ্নটা তো আমার করার কথা। এরা কারা, এখানে কি করছে? কারা মানে? আঙ্কেলের কথা তো আগেই বলেছি। আর ওরা আঙ্কেলের মেয়ে। তাদের সাথে আপনার এত ভাব কিসের? আদিবা, ওরা আমার বোন। কেমন বোন? নিজের বোন, নাকি বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন বোন? আদিবার কথাটা শুনে আদির মুখ কালো হয়ে গেল। আদি প্রচন্ড অবাক হয়ে আদিবার দিকে তাকালো। মানে? মানেটা আপনি ভালো করেই বুঝেছেন। আদিবা, মুখ সামলে কথা বল। এই ব্যাপারে কোনো রকমের ফাইজলামি আমি সহ্য করব না। আমি ফাজলামো করছি, নাকি আপনি লুকানোর চেষ্টা করছেন? আজব, আমি কি লুকাবো? তুই কি বোঝাতে চাইছিস? ওদের সাথে আমার অন্য কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। যদি না থাকে এক্ষুনি নিচে গিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন। তোর মাথা ঠিক আছে? কি বলছিস বুঝতে পারছিস? ভুল বলছি? আপনার যে চরিত্র, দেশে গিয়ে দুদিন থেকেছিলেন, তার মধ্যে আমার সাথে যা যা করেছেন, এদের সাথে তো 6 বছর থেকে আছেন, কিছু করেননি, কিভাবে বিশ্বাস করি? যাই হোক, বিয়ের আগে যা করেছেন করেছেন, এখন আর সেই সব সম্ভব না। ওদের এক্ষুনি বাসা থেকে বের করেন, যান। আদি আদিবার আচরণে হতবাক হয়ে গেল। সে উত্তর দিতে পারল না। এভাবে তাকিয়ে আছেন কেন? ও, পারবেন না তাই তো? ঠিক আছে, আমিই যাচ্ছি। বলে আদিবা হনহন করে চলে গেল। আর আদি নিচে আসার আগেই আদিবার চাচানো কণ্ঠ কানে আসলো। বিয়ের আগে যেসব ফুর্তি করার করেছেন, এখন থেকে এসব বন্ধ। আদির সাথে আপনারা আর কোনো যোগাযোগ রাখবেন না। আর রাখতে চাইলেও আমি রাখতে দিব না, বুঝেছেন? বেরিয়ে যান এক্ষুনি। বৌমা, তুমি এসব কি বলছো? আদি আমার ছেলের মতো, আর ওরা আদির বোন। সেটা আপনি বিশ্বাস করেন, আমি তো করি না। বেরিয়ে যান বলছি। আদিবার বাড়াবাড়ি দেখে আদি তাড়াতাড়ি ছুটে আসলো। আদিবা, তুই এসব কি করছিস? আঙ্কেল, ওর কথায় কিছু মনে করো না প্লিজ। আদিবা, ভিতরে চল। বলে আদি আদিবার হাত ধরতেই আদি চেঁচিয়ে উঠল। আপনি আমাকে ভিতরে না নিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন। আদির সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙল। সে আবারও আদিবার গালে থাপ্পড় বসিয়ে দিল। আদিবা গালে হাত দিয়ে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আপনি বাইরের কারোর জন্য আমার গায়ে হাত তুললেন? আদি দাঁতে দাঁত চেপে জবাব দিল, ওরা বাইরের কেউ না। তাহলে কি আমি বাইরের? মানে? আপনি ওদের আর আমার মাঝে কাকে বেছে নেবেন? হয় ওদের বের করে দিন, অথবা আমি নিজে বেরিয়ে যাব। আদিবার কথা শেষ হতেই লোকটি বলে উঠল, ছি ছি বৌমা, তুমি এসব কি বলছো? তোমাকে কোথাও যেতে হবে না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, তুমি এত রাগ করো না। বলে ওরা চলে যেতে নিল। সাথে সাথে আদি দৃঢ় কণ্ঠে বলল, না আঙ্কেল, তোমরা কোথাও যাবে না। আদির কথা শুনে আদিবা আদির দিকে তাকালো। সে ভাবতেও পারেনি আদি এমন কিছু বলবে, তাই হতবাক হয়ে বলল। আপনি? পুরো কথা শেষ হওয়ার আগেই আদি বলল। বাইরে যাওয়ার দরজাটা ওদিকে। বলে আদি আদিবাকে দরজা দেখিয়ে দিল। আদিবা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরের দিকে ছুটল। সাথে সাথেই লোকটি বলল, আদি, কি করলে এটা? যাও এক্ষুনি বৌমাকে ফিরিয়ে আনো। না আঙ্কেল, আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও করব না। কিন্তু চিন্তা করো না, নিজের ভুল যখন বুঝতে পারবে তখন নিজে থেকেই ফিরে আসবে। আদি আদিবার পিছু পিছু গেল না। তারা সবাই মিলে অপেক্ষা করছিল আদিবার জন্য, কিন্তু আদিবার ফেরার নাম নেই। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেসমিন বলল, আদি ভাই, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো, তোমার ভাবির কাছে যাওয়া উচিত। ভুল আমি করেছি নাকি আদিবা করেছে? আমি এখন ওকে আনতে গেলে ও নিজের ভুলটা কখনোই বুঝবে না। ওর উচিত নিজের থেকে নিজের ভুলটা অনুধাবন করা। কিন্তু আমার মনে হয় ভাবি তোমাকে একটু বেশি ভালোবাসে, তাই তুমি অন্য কোনো মেয়ের প্রতি কেয়ারিং সেটা মানতে পারিনি।
তাই বলে অযথা রিয়াক্ট করবে? অতিরিক্ত ভালোবাসায় এমন পজিটিভনেস দেখা যায়। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে অপর পাশের মানুষটার কথা ভাবতে হয় আদিবা। এসেছে থেকে আমার একের পর এক প্রেশার দিয়ে যাচ্ছে। একদিনই ওর উপর থেকে মন উঠে গেল তোমার? আদি বিস্ময় চোখে জেসমিনের দিকে তাকালো। ভাই আমি এভাবে বলতে চাইনি, কিন্তু তোমার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে। না বুঝে ভুলভাল বকবা না। তোমার কোনো ধারণা আছে আদিবা এসেছে থেকে কি করেছে? আমি অফিস থেকে একটু লেটে ফিরেছি বলে নিজেকে হাত কেটে। কি বলছো এসব? সামান্য অফিসে যাওয়া নিয়ে? হ্যাঁ, এবার ভাবো কতটা ছেলে মানুষ। সত্যি ভাবার কথা। একবার ভাবো, সামান্য কারণে যে হাত কাটতে পারে সে তোমার এমন আচরণ দেখে কি করবে? মানে? তুমি অন্য মেয়েদের জন্য তাকে বের করে দিয়েছো। এটা কি সে সহ্য করতে পারবে? সামান্য দেরি করে বাসায় আসে যে নিজের ক্ষতি করতে পারে, সে এত বড় ধাক্কার পর গাড়ির নিচে মাথা দিবে না তার কি গ্যারান্টি আছে? দেখা গেল ভাবি নিজের ভুল বোঝার আগেই কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে। না, বলেই আদি চেঁচিয়ে উঠল। আমার আদিবার কিছু হতে পারে না। বলতে বলতে সে বাইরের দিকে ছুটল। অনেক খোঁজার পরেও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদির পাগল প্রায় অবস্থা। বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গায় খোঁজ নেওয়া সম্ভব খুঁজেছে, কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে গেল। কেস ফাইল করেও আদির মন শান্ত হচ্ছে না, বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। আদিবাকে বুঝিয়ে বললেই এমনটা ঘটতো না। আদি অস্থির হয়ে উঠেছে দেখে জেসমিন বলল, ভাইয়া শান্ত হও, এত অস্থির হওয়ার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। ফিরবে না। আদিবা আমার চেয়েও বেশি জেদি। আজ যদি আমার কথায় কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে, আমি কি নিয়ে বাঁচবো? পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকে না। দুদিন আগে আর পরে সবাইকেই যেতে হবে। আদিবা যদি নিজে থেকে এমন কিছু করতে চায়, এ নিয়ে আমরা এত ভেবে কি করব? চুপ। একটাও উল্টা পাল্টা কথা বলবা না। আদিবার কিছু হবে না। আদিবাকে ছাড়া আমি 1 মিনিটও বাঁচতে পারবো না, বুঝেছো? কিন্তু আদিবা আমার কাছে কি সেটা যদি এতদিনেও না বুঝে থাকো তাহলে আর কিছু বলার নেই। এই ব্যাপারে আর একটাও নেগেটিভ কথা আমি শুনতে চাই না। তোমরা প্লিজ বাসায় যাও। ওকে এত ভালোবাসো কেন? ও তোমার সব কথা মেনে চলে বলে? না, কথা শোনার জন্য কেউ কাউকে ভালোবাসে না, বরং ভালোবাসে বলেই কথা শুনতে বাধ্য করে, যাতে কখনো হারিয়ে না যায়। রাত বাড়ছে, যে যার বাসায় ফিরেছে। আদি আদিবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। রাত প্রায় 3টার কাছাকাছি। আদি এসে বাসায় ঢুকতেই থানা থেকে ফোন আসলো, তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে। আদি একটু সময় নষ্ট না করে থানায় ছুটে গেল, কিন্তু সেখানে আদিবা নেই। আদি যেতেই পুলিশের গাড়ি করে পুলিশের একজন উপদস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো। কি হচ্ছে আদি কিছুই বুঝতে পারছে না। সে কয়েকবার অফিসারকে জিজ্ঞেস করলেও তিনি তাকে কোনো উত্তর দিল না। দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমেই আদির মাথা চক্কর দিল। সে এবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল ঘটেছে। আদি চেঁচিয়ে বলল, হোয়াটস গোয়িং অন? হোয়াই উই ওয়েন্ট হেয়ার? হোয়ার ইজ মাই ওয়াইফ? Come down, Mr. Aditya. You have to figure out what going on so. Please contribute with us. আদি আর কিছু বলতে পারল না। সে পুলিশের সাথে এগিয়ে গিয়ে একটা ক্যাবিনের সামনে দাঁড়ালো। আদি প্রশ্ন করতে যাবে তার আগেই পুলিশটি বলল, We are extremely sorry, sir. Maybe Madam is no more. So we are here now. Please identify the dead body. She is your wife. আদিবা বেঁচে নেই এই কথাটা শোনা মাত্র আদির মাথা ঝিমঝিম করতে শুরু করলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে, পা চলছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। অফিসার আদিকে লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তাড়া দিল, কিন্তু আদি ক্যাবিনের ভেতরে যাওয়ার আগেই জ্ঞান হারালো। সাথে থাকা অফিসার তাড়াতাড়ি করে আদিকে ধরল। আদিকে হাসপাতালে ভর্তি করা হলো। আদির পালিত বাবা মা সহ তার বোনরা ছুটে আসলো। বেশ অনেকক্ষণ যাবৎ আদিকে স্যালাইন দেয়া হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। নীলচে আকাশ, ঝলমলে রৌদ্রদীপ্ত দিন, নিস্তব্ধ সবুজ অরণ্যের বুক ছিঁড়ে বয়ে চলেছে ছোট নদী। নদীর স্রোতের হালকা কলকল শব্দ ভেসে আসছে। সময়টা হয়তো বসন্তকাল। চারদিকে নানান ধরনের বনফুল ফুটছে। তার মাঝেই আদিবা এদিক থেকে ওদিকে ছোড়াছুটি করছে, উদ্দেশ্য প্রজাপতি ধরা। আদিবার মুখের মিষ্টি হাসি আদির মন কেড়ে নিচ্ছে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে আদিবার দিকে। প্রশান্তিতে মন ভরে উঠছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আদিবা প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেল। আদি গলা ছেড়ে আদিবাকে ডাকতে লাগলো। আদিবা? আদিবার নাম ধরে ডেকে জেগে উঠল আদি। সাথে সাথে সবাই এসে বেডের পাশে ভিড় জমালো।
আদি তার পালিত মায়ের দিকে তাকিয়ে বলল। আদিবা কোথায় মা? আদির মা উত্তর দিচ্ছে না দেখে আদি উঠে হাতের স্যালাইনটা খুলতে যাবে, ঠিক তখনই মাথার পাশ থেকে কেউ আদিকে চেপে ধরল। আদি অবাক হয়ে তাকালো আর দেখলো আদিবা তার হাতে স্যালাইন ঠিক করে দিচ্ছে। আদিবা তুই বেঁচে আছিস? মরে গেলে খুশি হতেন? আদি আর কিছু না বলে সবার সামনেই আদিবাকে হ্যাসকা টানে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়া কি করছেন এসব? সবাই দেখছে তো। আদিবার কথায় আদির কোনো পরিবর্তন ঘটল না, সে আদিবাকে জড়িয়ে রেখেছে। আদিবা বিব্রত হচ্ছে দেখে আদির মা সবাইকে নিয়ে বাইরে চলে গেলেন। হয়েছে তো, এবার ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না। আমাকে পরেও জড়িয়ে ধরা যাবে। স্যালাইনটা আলগা হয়ে গিয়েছে, আগে সুস্থ হন। আদি আদিবাকে ছেড়ে রাগী চোখে তাকালো। আদিবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো। কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে টান দিয়ে স্যালাইনটা খুলে ফেলে দিয়ে আদিবার হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো। আরে কি করছেন? কোথায় যাচ্ছেন? আপনি সুস্থ না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, সিন ক্রিয়েট করিস না। বলতে বলতে আদি হাঁটতে লাগলো। আদি রেগে গিয়েছে বুঝতে বাকি রইল না আদিবার। আদি কেবিন থেকে বেরিয়ে আসতেই সবাই তার দিকে তাকালো। আদিবা কো বেচারা মুখ করে বলল। আঙ্কেল? আদির বাবা এগিয়ে এসে বললেন। আদি কি করছিস বাবা? বৌমাকে ছাড়। আঙ্কেল, হসপিটালের ফর্মালিটিসগুলো মিটিয়ে দিও, আমি বাসায় যাচ্ছি। আদি তুই আগে সবটা শোন প্লিজ। তোতা পাখিকে তো সাথে নিয়েই যাচ্ছি, আশা করছি তিনি নিজেই সবটা বলতে পারবেন। বলেই আদি রক্ত চোখে তাকালো আদিবার দিকে। ভাইয়া আসলে আর একবার ভাইয়া বলে দেখ। যাই হোক, আঙ্কেল আসছি। মা সরি, তোমাকে পৌঁছে দিতে যেতে পারছি না, সাবধানে বাসায় যেও। পৌঁছে আমাকে জানিও। আমার কথা বাদ দাও, বৌমার সাথে খারাপ কিছু করিস না বাবা। এত চিন্তা করছো কেন বউ আমার? ওর কিছু হলে তো আমার বেশি সমস্যা হওয়ার কথা। যাই হোক, তোতা পাখি চলুন, আপনাকে অনেক কিছু শেখানোর আছে। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাতে পাত্তা না দিয়ে আদিবাকে নিয়ে বাসায় ফিরল। আদি আদিবাকে নিয়ে বেডরুমে ঢুকে দরজা লক করে দিয়ে শান্তভাবে এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদির চোখে মুখে রাগ জ্বলজ্বল করছে, ভয়ে আদিবার গলা শুকিয়ে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে শেষ করলো। আদি শান্ত হয়ে বিছানায় বসে বলল। তারপর বলুন কি হয়েছিল? আসলে ভাইয়া আদিবার পুরো বাক্য শেষ হওয়ার আগেই আদি চেঁচিয়ে উঠল। যা যা প্রশ্ন করব স্পষ্ট ভাষায় ঝটপট উত্তর দিবি। কোথায় ছিলি এতক্ষণ? আর হাসপাতালে কি ঘটেছিল? ভাইয়া আবার ভাইয়া বলিস? সরি। ভয় পাচ্ছিস কোন দুঃখে? আমি তোকে বকা দিয়েছি বা গায়ে হাত তুলেছি? ভয় লাগলে কি করব? ভয় পেতে হবে এমন কাজ করিস কেন তাহলে? আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি এতদিন তোর সাথে যা যা করেছি ভুল করেছি? আদিবা উত্তর দিল না, চুপ করে আছে। উত্তর দে। আপনি করলে দোষ নেই, আমি করলেই দোষ না? আপনিও তো নিলয় ভাইয়ের সাথে আমাকে দেখে সন্দেহ করেছিলেন, আর আমি যখন সেম কাজটাই করলাম আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। আমি বের করে দিয়েছিলাম? বাহ। যাই হোক, আমি যখন তোকে সন্দেহ করেছিলাম আমার বয়স কত ছিল? মানে? মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে খুন করলেও ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর করলে তাকে ফাঁসি দেওয়া হয়। আশা করছি তুই প্রাপ্তবয়স্ক। আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছে করে করেছি। অযথা আপনাকে জাগিয়ে রাখা, রান্না করানো, বারবার ফোন করে বিরক্ত করা, সবই বুঝে শুনে করেছি আমি। আর সবচেয়ে বড় কথা, আপনি অফিসে যাওয়ার পরপরই আপনার আঙ্কেল আর বোনরা এসেছিল। তারা সারাদিন এখানেই ছিল, তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি, ভালোভাবে সময় কাটছিল। হঠাৎ আপনার বোন জেসমিন জানতে চায় আমাদের এইভাবে বিয়ে হলো কেন। কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়ে হলো না? আপনি এত নাটক করে কেন বিয়ে করলেন? তখন আমি তাদের সব ঘটনাটা খুলে বলি। আপনার বাড়ি ছাড়ার কারণ, আমার প্রতি রাগ, এখনকার মনোমালিন্য সব কিছুই খুলে বলি। সব শুনে ওরাই প্ল্যান করে। আপনি যেভাবে আমাকে সন্দেহ করে 6টা বছর মৃত সেজে পার করে দিয়েছেন, আমিও ঠিক সেম কাজটাই করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব, তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব, আর আপনাকে বোঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে। করলামও তাই। হসপিটালের সমস্ত ব্যবস্থা আঙ্কেলই করে দিয়েছিলেন। আদিবার কথা শুনে আদি স্থির চোখে তাকিয়ে বলল। তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি? আমি আপনাকে শাস্তি দিতে চাইনি, আমি শুধু বুঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি তোকে ভালোবাসি না, তাই তো? না, ভালোবেসেও যে অত্যাচার করা যায় সেটাই বোঝাতে চেয়েছিলাম। আমি সেদিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি, জোর করে নয়, ভালোবেসে।
আপনাকে প্রেশার দিয়েছি, সেটাও ভালোবেসে। কিন্তু এই ভালোবাসায় ভালো লাগা ছিল না, ছিল বিরক্তি। আদিবার কথায় আদি একটু হাসলো। আপনি হাসছেন? মিথ্যা বলবো না, তোর উপরে বিরক্ত হইনি সেটাও বলবো না। তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার উপর বিরক্ত হইনি। বিরক্ত হয়েছি বদলে যাওয়া আদিবার উপর। আমি বদলে যাওয়া বিষয়গুলোকে বড্ড ঘৃণা করি। তুই যদি ছোট থেকে এমন থাকতি আমি বিরক্ত হতাম না। এতদিনে মেনে নিতে শিখে যেতাম। আমি পুরনোতে সীমাবদ্ধ, তাই নতুনত্ব আমাকে ছুঁতে পারে না। মানে বুঝলাম না। দেখো, আমি 6 বছর আগেও যে আদি ছিলাম এখনও তাই আছি। এই 6 বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি এখনও আদিবাতে আটকে আছি। আগেও ছিলাম, আমার আচরণে এইটুকু পরিবর্তন আসেনি। বদমেজাজি, জেদি, তবে আগের আদি। তুই ছোট থেকে চুপচাপ, কখনো প্রতিবাদ করতে দেখিনি। আর ভালোবাসা, সেটা তো আমার জন্য কখনো ছিলই না। আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো, তোর কাছে যাওয়াকে তুই ভয় পেতি। কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছে করেই আমাকে নিজের কাছে টানলি। আমি জানতাম এটাও তুই মন থেকে করিসনি। যা করছিস তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে আমার ভুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করলেও হতো। মানে? তবে এই হাসি মন খোলা হাসি নয়, তাচ্ছিল্যের হাসি। আদিবার কথায় আদি শান্ত চোখে তাকিয়ে জবাব দিল। ঘোরানো ফিরানো কথা আমার পছন্দ না দিবা, তাই সরাসরি বলছি। তুই আমাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি তোর উপর অত্যাচার করেছি, আমিও বুঝেছি। তবে এটা আমার সাথে বেড শেয়ার করার আগে সেটা বোঝালে ভালো হতো। যাই হোক, ব্যাগ গোছা, আমি টিকিট নিয়ে আসছি। আদির কথা শুনে আদিবিয়া প্রচণ্ড অবাক হলো। প্রশ্নবোধক চাহনিতে তাকালো। কিসের টিকিট? চিন্তা করে দেখলাম আমি আসলেই ভুল করেছি। যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না। তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। একজন ভুলে ভরা মানুষের সাথে জোর করে আটকে রেখে তোর সারাটা জীবন নষ্ট করার মানে হয় না। তাই আমি তোকে মুক্তি দিব। জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। তাই তোকে দেশে পাঠিয়ে দিব। চিন্তা করিস না, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাব না। শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি। যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস, আর যতদিন না পাচ্ছিস নিজের স্বাধীন মতো জীবন কাটা। বলেই আদি উঠে গেল। আদিবা কিছু বলতে চেয়েছিল কিন্তু সুযোগই পায়নি। আদি এই রাতের বেলাতে বেরিয়ে গিয়েছে। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে। আদি ফিরতে ফিরতে ভোর রাত। আদি আসতেই আদিবা ছুটে গেল। আদিবা কিছু বলতে যাবে তখনই আদি বলে উঠল। সকাল 10টায় টিকিট রেডি হয়ে নে। বলছিলাম কি, আদিবা, 2 দিন হলো আমি ঘুমাই না, একটু ঘুমাতে দিবি প্লিজ? তোকে তো একা একা পাঠাতে পারবো না, গিয়ে দিয়ে আসবো। বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আদিবা জানালা দিয়ে দেখলো আদি সত্যিই ঘুমাচ্ছে, কিন্তু আদিবার চোখে ঘুম নেই। সে তো এমন কিছু চায়নি, শুধু আদিকে তার ভুলগুলো বোঝাতে চেয়েছিল। কিন্তু আদি তো সব ভুল বুঝলো। এই ছেলেটা এত তেরা কেন? কখনো মনের কথা বোঝে না। ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেল আদিবা বুঝতে পারেনি। সকালে আদির ডাকে ঘুম ভাঙলো আদিবার। আদিবা, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ। কিরে ওঠ। আদিবা কোনো রকম চোখ মেলে তাকাতেই আদি তাকে টেনে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। সে বিশাল ব্যস্ত, কথা বলারই যেন সুযোগ নেই। সে নিজেই কথা বলে চলেছে। সোফায় কেউ ঘুমায়? অন্য রুমে ঘুমাতে পারলি না? বলছিলাম কি, এখন কিছু শোনার সময় নেই। টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, যা যা। আদিবা এবারেও কিছু বলার সুযোগ পেল না। কিছুক্ষণ পরেই আদি এসে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ল। আদিবা খায়নি সেটা হয়তো আদি লক্ষ্য করেনি। আদি ড্রাইভ করছে, আদিবা শুধু শটফট করছে কিছু বলার জন্য, কিন্তু আদি একবারেই সুযোগ দিচ্ছে না। গাড়ি যতই এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে। আদিবার ছটফট দেখে আদি এবার প্রশ্ন করলো, কিছু বলবি? বলতে দেরি হলেও আদিবার উত্তর দিতে দেরি হলো না। আমি ফিরে যাব কেন? আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন? তুই এখানে কার কাছে থাকবি? আমি ছাড়া কাউকেই তো চিনিস না। আমি অন্য কারোর সাথে থাকবো কেন? আমাদের বিয়ে হয়েছে, আমরা একসাথে থাকবো, তাই না? আদি একবার আদিবার দিকে তাকালো। দুইজন মানুষের মনে কোনো মিল নেই। শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে এর কোনো মানে নেই। তুই তোর মতো করে জীবনটা সাজিয়ে নে। যেভাবে থাকতে ইচ্ছে হয়, যা যা করতে ইচ্ছে হয় তাই কর। তোর জীবন যাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দিব। আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই? বলিসনি, তবে আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। ভাইয়া, হাজার হোক আমাদের বিয়ে হয়েছে। আদি কোনো উত্তর দিল না। আদিবা তাকে এত করে বোঝানোর ট্রাই করলো, তবুও কাজ হলো না। আসলে আদি খুবই তেরা টাইপের ছেলে, নিজে যা বোঝে সেটাই করে।
কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না। আদিবারা বাসায় পৌঁছালো রাতের বেলা। তাদের দেখে সবাই অবাক। আদিবার চোখ মুখে বিষণ্ণতা থাকলেও আদির আচরণে কোনো প্রকার কষ্টের ছাপ নেই। সে বাসায় ঢুকেই বলল, আমি খুব ক্লান্ত, কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ। আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে জেকে ধরলো। কি হয়েছে আদিবা? কিছু বলতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। সে বেশ জোরেই কেঁদে ফেললো। আদি বিরক্ত ভরে পেছন ঘুরল। কি হচ্ছে কি মা? ওর কাছে এভাবে জবাবদিহি চাইছো কেন? নিজের বাসায় কি আসতে পারবে না নাকি? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এতে এত প্রশ্নের কি আছে? যাই হোক, আদিবা তুই আমার সাথে আয়, যা বলার সকালে বলো। আদিবা এই সুযোগটা মিস করতে চায় না, তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল। আদি ড্রেস চেঞ্জ করছে, আদিবা তার দিকেই তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে একটু থেমে বলল, আজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিয়েছিস? আমি মানে ঘটনা কি বলতো? যা বলার সরাসরি বল। আপনি সত্যি আমায় রেখে চলে যাবেন? কেন, তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছি? আদিবা আবারও কেঁদে দিল। আদিবা কেঁদে কেঁদেই বলল, বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাকে কখনো ডিভোর্স দিবেন না, জোর করে আটকে রাখবেন। তাহলে আজ কেন বলতে গেলেন? আশ্চর্য, তুই এত কাঁদনি হলি কবে থেকে? আর সমস্যাটা কোথায় সেটা বল। তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না? কেন পারছিস না? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। জোর করা ছেড়ে দিয়েছি, এটা তো তোর জন্য সুখবর। আমি কি আপনাকে জোর করে ছেড়ে দিতে বলেছি? তুই তো বড্ড ঝামেলার মেয়ে। যখন জোর করতাম তখনও আপত্তি ছিল, এখন জোর করব না বলছি তাতেও আপত্তি। তাহলে আমি করবোটা কি? আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন না, বদলে যাবেন না প্লিজ। আদি এবার ভিলেনি হাসি দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস? তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস। আজ বেশ বেলা করেই ঘুম ভেঙেছে আদিবার। এই 2 দিনে যে ধকল গেল, ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আর মোড়া ভেঙে উঠে বসলো সে। সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে অবাক হলো আদিবা। তার স্পষ্ট মনে আছে গতরাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল। তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে? তবে কি আদি তাকে রেখে গিয়েছে? কিন্তু কেন? তবে কি আদি রাগ এখনো ভাঙেনি? আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে, তবে আদি বাদে কেউ খাচ্ছে না। সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলেছে। আদিবা নিচে নামতেই সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। এমনভাবে তাকালো যেন পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমার বিশেষ চরিত্রের আগমন ঘটেছে। আদিবা ইতস্ততা নিয়ে এগিয়ে আসতেই আদি খাবারে মনোযোগ রেখে পা দিয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলল, বস। সবাই রাগি চোখে তাকালো আদির দিকে। আদিবাও হা হয়ে তাকিয়ে আছে। আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল, কিরে আদিবা, তোকে কি ভালো করে কথা বলে গায়ে লাগে না? বুঝতে বললাম না? আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসলো। আদি এখনো খাবার প্লেটেই মনোযোগ আটকে রেখেছে। আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো, জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছ, সাথে রেগেও গিয়েছ, কিন্তু কি করবো বলো? ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। আমাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল, তাই এমন হলো। আদির বাবা এবার রেগে বললেন, ভাগ্যের দোয়াই দিও না আদিত্য, জীবনটা ছেলে খেলা নয়। তুমি যখন আদিবার সাথে সংসার করবেই না, তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন? হ্যাঁ, ও তোমায় বিয়ে করতে চায়নি, তবুও জোর করে বিয়ে করে কোনো অপরাধের সাজা দিলে। আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, একসাথে থাকার জন্যই বিয়ে করেছিলাম। কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো এই দিনটা সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত। মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না, আমিও হয়তো পারবো না। তখন দেখা যাবে আদিবা আমার থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন কোন অপরাধের সাজা দিলে তুমিও তাকে? তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, আর আমার সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাকে প্রেশার দিও না। সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখবো না। মাস শেষ হওয়ার আগেই ওর প্রয়োজনীয় সব কিছু পৌঁছে যাবে, তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে এটা ভেবো না। কাকিমণি, তোমাকে বলছি, আদিবা বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না, তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে। তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব, ওকে আর নতুন করে কষ্ট দিও না। ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর উপর অসন্তুষ্ট। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে? আদিবার উপর আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিব। তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর উপর অত্যাচার করো না। 6 বছর তো অনেক অত্যাচার করেছ, আর না। আদি,
তুমি তোমার পাগলের সংলাপ বন্ধ করে যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাইবা দেখালে? বাবা আবারও উল্টাপাল্টা কথা বলছো। আমি ওকে ছাড়ছি না, মুক্তি দিচ্ছি। যাই হোক, শেষ একটা কথা বলি, তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কোথাও রাখবো, তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমিও এই বাসার সাথে কোনো সম্পর্ক রাখবো না। বলেই আদি হাত ধুয়ে নিল। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। বলতে বলতে আদি উঠে গেল। সে নিজের ঘরে যেতেই আদিবাও গিয়ে হাজির হলো। আদি শার্ট চেঞ্জ করছিল, আদিবাকে দেখে থেমে গেল। কিছু বলবি? আদিবার এবার আর সহ্য করতে পারলো না, কেঁদে ফেললো। আজব, কাঁদছিস কেন? আদিবা কেঁদে কেঁদে বলল। আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল। আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস, কিন্তু আদিবা যা হওয়া সেটা তো হয়ে গিয়েছে। আমি চাইলেই তো সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেদিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব করা উচিত না। আমি তোর উপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আর কখনো এই ভুল করব না। দেখ, গতরাতে তোর সাথে কিছু করা তো দূর, তোর সাথে থাকিনি পর্যন্ত। ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণে নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না। জীবন তো একটাই, সমাজ কিংবা পরিবার কি বলবে সেটা ভেবে নিজেকে কষ্ট দিস না। এসব কোনো ব্যাপার না, কিছুদিন পরেই ভুলে যাবি। আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? আদি এবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে এনে নিজের কাছে বসালো। আদিবা, আমি কোনোদিনই তোর ক্ষতি চাইনি। যে কোনো সম্পর্কে 3টা শর্ত থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে যাওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপে ট্রাই করেছি। প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর থেকে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চালচলন মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেও ছিলাম। যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, তুই সেদিন নিলয়ের সাথে ফিরেছিলি। আমি জেনেও রিয়্যাক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না। তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়ার, তোকে বোঝানোর চেষ্টা করলাম। জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তাই জোর করে বিয়ে করলাম, কিন্তু তাতেও ব্যর্থ হলাম। তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন দু মেরুর বাসিন্দা। আমরা একসাথে থাকলে দুজনের কারোর বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই এখন এই একটা পথই খোলা আছে। আদিবা আদির কথার কোনো জবাব দিতে পারছে না। ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনের মাঝে হাজার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছু বলতে পারছে না। তবে আদি অনর্গল বলে চলেছে। আর একটা কথা, তুই যে অযথা সন্দেহের নাটক করছিলি আমি সেটা জানতাম। আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করেছিলাম তখনই দেখেছিলাম আঙ্কেলরা এসেছে। তাই তুই যে অযথা সিন ক্রিয়েট করছিস জানতাম, সেই জন্যই তোর সাথে এত রুড বিহেভ করেছিলাম। এসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না, তুই ভুল করছিস সেটা বোঝানোর জন্যই ছিল। কিন্তু তুই যখন হারিয়ে গেলি বুঝলাম আমার রুড বিহেভ করাটা উচিত হয়নি। তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস। আমি সেটা মেনে নিতে পারিনি। তখন নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছি তোর যা করার কর, আমি আর তোর জীবনে ঢুকবো না। তুই বেঁচে আছিস সেটাই আমার কাছে অনেক। আমি কখনো তোর ক্ষতি চাইনি, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসতাম। তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর সেখান থেকে তোকে বিরত রাখার চেষ্টা করতাম। তুই ব্যথা পেলে শাস্তি দিতাম যাতে পরের বার আরও সাবধান হোস। সে যাই হোক, আমার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল, তাই এখন থেকে দূর থেকে চাইবো তুই ভালো থাক। বলে আদি ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা বুঝতে পারলো আদি তার আচরণে কষ্ট পেয়েছে, আর আদির সিদ্ধান্ত কোনো কারণেই বদলানো যাবে না। আদি রেডি হয়ে বের হয়ে আসলো। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো। তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি দ্বিতীয়বার ঘুরে তাকায়নি। আদি বের হতে না হতেই অরিন ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আদিপা আদিপা, ভাইয়াকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা, যে করেই আটকা। আদিবা একবার বাইরের দিকে একবার অরিনের দিকে দেখছে। তাকিয়ে কি দেখছিস মুখ পড়ি? ভাইয়া আজ তোকে ছেড়ে নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বললেন, কি সব আবুল তাবুল বকছিস অরিন? অরিন এবার চোখের পানি ছেড়ে বলল, আমি আবল তাবল বকছি না মা, দেখো ও চিরকুটে লিখে গিয়েছে। বলে অরিন একটা চিরকুট এগিয়ে দিল। আদির মা সেটা পড়তে শুরু করলো। মা বাবা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই। আমি জানি না চিরবিদায় কি করে নিতে হয়, তাই কাউকে বিদায় জানাতে পারলাম না। আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই। এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনোদিন হবে না, তাই এভাবে বিদায় নিচ্ছি। যাই রে আদিবা, হয়তো আর কোনোদিন আর দেখা হবে না। আমি যেখানে থাকি না কেন সবসময় চাইবো তুই ভালো থাক।
দোয়া করিস সুখী হ। আমার জন্যও দোয়া করিস। এপারে তো আমার বেপরোয়া ভালোবাসা পূর্ণতা পেল না, ওপারে যেন পূর্ণতা পায়। আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটে আদিবার, উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ। অল্পতেই অস্থির হয়ে পড়ে সে। গেটের সামান্য শব্দ হতেই ছুটে যায় কান খাড়া করে শোনে কেউ এসেছে কিনা। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে, খেতে চায় না বললেই চলে। আগে চুপচাপ থাকলেও বাসার কাজ করাতে বেশ আগ্রহ ছিল, কিন্তু আজকাল কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে। আদিবার এমন আচরণের কারণ বাসার সবাই বোঝে। কেটে গেছে 2টি মাস। আদি চলে গিয়েছে, ফোন করে জানিয়েছে সে ভালো আছে, আর কখনো বাসায় ফিরবে না সেটাও জানিয়েছে। কিছুদিন যাবৎ শরীর বিশেষ ভালো যাচ্ছে না আদিবার। পেটে একটা চাপা ব্যথা অনুভব করছে। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই পেটে তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো দরকার বোধ হয়, কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না বললে ভুল হবে, সে নিজেই যাচ্ছে না। প্রতিদিনের মতো নতুন একটা সকালের সূচনা হলো। ভোর 7টার কাছাকাছি। সবাই ঘুমোচ্ছে, শুধু ঘুম নেই আদিবার চোখে। আদিবা উঠে শাড়ি গায়ে দিল, চুল আঁচড়ালো, গায়ে পাতলা চাদর জড়িয়ে ঘর ছেড়ে বের হতেই মা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস তুই? আদিবা অস্বস্তি নিয়ে জবাব দিল, রাস্তায় কি? এই একটু রাস্তায় কিছু না, একটু হাঁটবো আর কি। শরীর ভালো না বলছিলি? বাইরে বেশ ঠান্ডা এখন, কোথাও যেতে হবে না। আদিবা কি মায়ের কথা শুনলো নাকি ইচ্ছে করে এড়িয়ে গেল বুঝলেন না শাহানা বেগম। মেয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। আজ বহুদিন পর আদিবা ভোরের আলো দেখল। কতদিন বাসার বাইরে যাওয়া হয় না। সূর্য কেবল উকি দিচ্ছে, চারদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব, সবকিছু ঝাপসা দেখাচ্ছে। রাস্তা ফাঁকা, একটা রিকশাও নেই। আদিবা পা বাড়ালো। অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটাই মুশকিল হয়ে যেত, তবে এখন ফাঁকা। রিকশা পেলে আদিবা হয়তো রিকশাতেই যেত। আদিবা হাঁটছে গন্তব্য পাশের পার্ক। পার্কে ঢুকে এগিয়ে গিয়ে বসলো কংক্রিটের তৈরি বেঞ্চটাতে। কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোন হাতে নিল আদিবা। হাত পা কাঁপছে, ফোন করার সাহস হচ্ছে না। তবু আজ সে আদিকে ফোন করবে বলে মনস্থির করেছে। সেজন্যই এখানে আসা। বাসায় সবার সামনে মন খুলে কিছু বলা যায় না। অবশেষে সকল জড়তা ভেঙে আদিবা ফোন করেই ফেলল, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন ধরলো। হ্যালো? কণ্ঠটা শুনে ভেতরটা ধক করে উঠল। থমকে গেল আদিবা। কতদিন পর আদির গলা শুনলো, কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে আবারও বলল, কে বলছেন? আদিবা এবারও উত্তর দিতে পারল না। কথা যখন বলবি না তখন ফোন করছিস কেন? আদিবা দীর্ঘ শ্বাস ফেলল। অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার। আমি ফোন করেছি দেখেও ধরলেন না। আদিবার কথা শুনে ফোনের অপর পাশ কিছুক্ষণ নীরব রইল। তারপর উত্তর আসলো, আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলবেন না প্লিজ। এখনো এত রেগে আছেন? সত্যি বললে কি তোর ভালো লাগবে? যাই হোক, এসব ছাড়। কি বলবি বল, আমার একটু তাড়া আছে। রাগ আমার ছিল, আর সেই রাগের জন্য কি হারিয়েছি তুই ভালো করে জানিস, তাই এখন আর রাগটা করি না। তাই শুধু শুধু ভুলভাল কথা বলিস না। তাছাড়া তুই আমার রাগের হিসাব নিতে ফোন করিসনি নিশ্চয়ই, তাই কি বলবি সেটা বল।